ছোট গল্প অভাব তৃতীয় পর্ব। দুবাইয়ের মাটিতে যখন প্রথম পা রাখলাম তখন চারপাশের জলমলে আলো আর আকাশচুম্বী দালানকোঠা দেখে নিজেকে বড় বেশি অসহায় মনে হচ্ছিল। আমার মতো এমন এক নিঃস্ব গায়ের ছেলের জন্য এই শহর যেন এক গোলক দাদা। দালাল আমাদের নিয়ে গেল মরুভূমির তপ্ত বালুর বুকে এক লেবার ক্যাম্পে। একটা ছোট্ট রুমে গাদাগাদি করে 13-14 জন মানুষকে থাকতে হতো। প্রথম দিন থেকেই শুরু হলো হাড়ভাঙ্গা খাটুনি। 50 ডিগ্রি সেলসিয়াসে মরুর গরমে যখন কনস্ট্রাকশন সাইটে রড আর সিমেন্টের বস্তা টানতাম তখন মনে হতো গায়ের চামড়া পুড়ে ছাই হয়ে যাচ্ছে। ক্ষুধার তীব্রতা আর ক্লান্তিতে যখন শরীর ভেঙে পড়ত তখন চোখের সামনে ভেসে উঠত দুটি দৃশ্য, এক মায়ের মলিন মুখ, আর দুই এক টুকরা মাংস মুখে দেওয়ায় চুর অপবাদ দিয়ে তাড়িয়ে দেওয়ার সেই দুপুর। শরীরের সব ক্লান্তি আর কষ্টকে আমি জেদে রূপান্তর করলাম। ওভারটাইম করতাম অন্যরা যখন ঘুমাতো। আমি তখন আরও কয়টা পয়সা বেশি আয়ের জন্য অন্য কোনো সাইটে কাজ নিতাম। নিজের জন্য 1 দিরহামও খরচ করতাম না। দালালের দাঁড় শোধ করার পর প্রথম যখন মায়ের অ্যাকাউন্টে টাকা পাঠালাম সেদিন রাতে ক্যাম্পে লুকিয়ে অনেক কেঁদেছিলাম। ফোনে মায়ের কাঁপা কাঁপা গলার আওয়াজ শুনলাম, বাজান তোর পাঠানো টাকা পাইছি, তুই নিজেরে কষ্ট দিস না রে বাবা। মায়ের ওই একটা কথাই আমার সব ক্লান্তি দূর করে দিত। দিন তো আর কারো একরকম যায় না, সততা আর কঠোর পরিশ্রম কখনো বৃথা যায় না। 2 বছর কনস্ট্রাকশনে কাজ করার পর আমি টুকটাক ইংরেজি আর আরবি ভাষাটাও রপ্ত করে ফেললাম। ভাষা শেখার পর আমার কাজের পরিধিও বাড়তে লাগলো। সাইডের ফোরম্যান আমার সততা আর কাজের প্রতি একাগ্রতা দেখে আমাকে সাপ্লাই চেইনের একটা ছোট্ট দায়িত্ব দিলেন। সেখানে আমার পরিচয় হয় কেরালার এক ভদ্রলোকের সাথে, নাম উন্নি কৃষ্ণা। তিনি দুবাইয়ে ছোটোখাটো একটা কনস্ট্রাকশন ম্যাটেরিয়াল সাপ্লাইয়ের ব্যবসা করতেন। আমার কাজের গতি আর সততা দেখে উনি একদিন বললেন, সুহান, তুমি শুধু অন্যের অধীনে খাটছো কেন? তোমার যে বুদ্ধি আর পরিশ্রম করার ক্ষমতা, তুমি চাইলে আমার সাথে বাগে ব্যবসা করতে পারো। কথাটা শুনে আমার বুকের ভিতর যেন এক জোরো হাওয়া বয়ে গেল। নিজের ব্যবসা? পুঁজি বলতে আমার কাছে তখন সামান্য কিছু জমানো টাকা ছিল। কিন্তু উন্নি ভাই বললেন, টাকা বড় কথা নয় সুহান, তোমার সততা আর মাঠের কাজের অভিজ্ঞতাটাই সবচেয়ে বড় পুঁজি। ঝুঁকিটা নিলাম। নিজের জমানো সবটুকু আর উন্নি ভাইয়ের পুঁজি মিলিয়ে যৌথভাবে শুরু করলাম ছোট্ট আকারের একটা কনস্ট্রাকশন ম্যাটেরিয়াল সাপ্লাইয়ের ব্যবসা। প্রথম দিকে দিনরাত এক করে ক্লায়েন্টদের দরজায় দরজায় ঘুরতাম। অনেক সময় না খেয়েও দিন কাটাতে হতো। কিন্তু এবারের লড়াইটা ছিল নিজের পায়ে দাঁড়ানো। ধীরে ধীরে আমাদের ভাগ্য বদলাতে শুরু করলো। 1 বছরের মাথায় আমরা দুবাইয়ে 2টা বড় প্রজেক্টের সাপ্লাইয়ের কাজ পেয়ে গেলাম। লভ্যাংশের টাকা যখন প্রথম হাতে এলো তখন আমি নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না। যে ছেলেটা এক লুকমা ভাতের আশায় চাচার ঘরের মেঝেতে গুটিসুটি মেরে বসে থাকতো, সেই ছেলেটা আজ দুবাইয়ের বুকে একটা রেজিস্টার্ড কোম্পানির পার্টনার। ব্যবসায় উন্নতি হওয়ার পর গ্রামে মায়ের কাছে নিয়মিত ভালো অঙ্কের টাকা পাঠাতে লাগলাম। মাকে বললাম, আম্মা, আর অন্যের জিম্মায় থাকতে হবে না, গ্রামের সবচেয়ে ভালো বাড়িটা ভাড়া নেও, নিজের জন্য একজন কাজের লোক রাখো। তোমার এই ছেলে আর চোর না, সে এখন ব্যবসায়ী। মাঝে মধ্যে মা ফোন করে বলতেন, গ্রামে সবার মুখে মুখে এখন নাকি আমারই প্রশংসা। যে চাচা আমাদের চুর বলে তাড়িয়ে দিয়েছিলেন তিনি নাকি এখন পাড়ায় পাড়ায় গল্প করে বেড়ান সোহান তার নিজের আপন ভাতিজা, তার রক্ত। শুনে আমার ঠোঁটের কোণে একটা তাচ্ছিল্যের হাসি ফুটে উঠত। মানুষের রূপ কত দ্রুত বদলায়। ব্যবসায় হিতু হবার পর কেটে গেল আরও 2 বছর। এখন আমাদের ব্যবসা বেশ বড়। নিজের একটা গাড়ি হয়েছে, দুবাইয়ের বুকে মাথা উঁচু করে চালায়। কিন্তু একটা অপূর্ণতা প্রতিনিয়ত আমার বুকে কাটার মতো বিত্ত। আমার সেই পৃথিবীটা যা চাচা পানির দামে কিনে নিয়েছেন। একদিন রাতে মায়ের সাথে কথা বলার সময় বললাম, আম্মা, অনেক তো হলো, এবার তোমার সুহান দেশে ফিরছে, তবে খালি হাতে নয়, বুক ফুলিয়ে। যে মাটি থেকে আমাদের তাড়িয়ে দেওয়া হয়েছিল সেই মাটিতে আমি আমার মায়ের জন্য রাজপ্রাসাদ গড়ব। টিকিট কাটা হয়ে গেছে, আর মাত্র কয়েকটা দিন, তারপরে আমি পা রাখবো আমার চেনা গায়ের মাটিতে। মনে মনে বললাম, চাচা, সুহান আসছে,
আপনার দেওয়া অপমানের হিসাবটা এবার চুকিয়ে দেওয়ার সময় চলে এসেছে। চলবে।